প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, আমি গত ক্লাসে অনলাইনে একটা ক্লাস নিয়েছিলাম। আমি আজকের যে বিষয়টা সেটা পড়াবো হচ্ছে আমরা গত ক্লাসের পূর্ব পাঠের পর্যালোচনা। সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এত বলতে কি বুঝো, কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এত বলতে কি বুঝো, হাইড্রোজেনের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এত বলতে কি বুঝো। 3 নাম্বার পড়াবো তড়িৎ দক্ষতা বলতে কি বুঝো, শিল্পক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের ব্যবহার। 5 নাম্বার তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে অবিশুদ্ধ কপারকে বিশুদ্ধ কপারে পরিণত করার প্রক্রিয়া বর্ণনা করব। 6 নাম্বার তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং কি, লোহার তৈরি চামচকে আমি কিভাবে নিকেল তৈরি চামচে পরিণত করব। 7 নাম্বার ধাতুর সক্রিয়তা সিরিজ কি, উহার বৈশিষ্ট্য এবং কতিপয় কিছু গাণিতিক সমস্যাবলী। আমরা গত ক্লাসে পূর্ব পাঠের পর্যালোচনা, তো গত ক্লাসে আমরা পড়ে গেছিলাম তড়িৎ পরিবাহিতা ও তড়িৎ অপরিবাহিতা কি, ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষক পরিবাহী কি, তড়িৎ বিশ্লেষণ কি, তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে প্রভাব সৃষ্টিকারী নিয়ামক সমূহ। তারপর পড়াইছিলাম সোডিয়াম ক্লোরাইড একটা তড়িৎ বিশ্লেষক পরিবাহী কেন, একটি ইলেকট্রনের চার্জ 1 মোল ইলেকট্রনের আধান এবং অ্যাভোগাড্রোর সংখ্যা। ফ্যারাডের প্রথম সূত্রটি বিবৃতি করো এবং তার প্রযোজ্যতা এবং সীমাবদ্ধতা কিছু গাণিতিক সমস্যা বলি। আজকে আমি পড়াবো সিলভারের তড়িতের রাসায়নিক তুল্যাঙ্ক কাকে বলে। সিলভারের তড়িতের রাসায়নিক তুল্যাঙ্ক বলতে, সিলভারের তড়িতের রাসায়নিক তুল্যাঙ্ক বলতে বুঝি আমরা, সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলতে বুঝি যে কোনো তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়া 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করলে ক্যাথোডে 0.001 গ্রাম সিলভার জমা হবে। অনুরূপে কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি, হাইড্রোজেনের রাসায়নিক তুল্যাঙ্ক কি, একই প্রক্রিয়া বললেই চলবে। তড়িৎ দক্ষতা বলতে কি বুঝো, কোনো তড়িৎ বিশ্লেষণের প্রক্রিয়ায় ক্যাথোডে যে পরিমাণ মোল জমা হবে এবং ফ্যারাডের সূত্র অনুসারে যে পরিমাণ মোল জমা হওয়ার কথা, এই দুয়ের অনুপাতকে আমরা বলবো তড়িৎ দক্ষতা। যেমন 1 ফ্যারাডে তড়িৎ প্রবাহিত করলে নিকেল লবণের দ্রবণ থেকে 1 ফ্যারাডে তড়িৎ প্রবাহিত করলে নিকেল লবণের দ্রবণ থেকে ক্যাথোডে কাঙ্ক্ষিত তোমার 29.34 গ্রাম এর পরিবর্তে 25.48 গ্রাম জমা হয়। এক্ষেত্রে তড়িৎ দক্ষতা তোমার ফ্যারাডের সূত্র অনুসারে জমা হওয়ার কথা ছিল 29.34, কিন্তু প্রকৃতপক্ষে জমা হয়েছে 48 গুণন 100। এখানে দাঁড়ালো কত, 86.48%। অর্থাৎ তড়িৎ দক্ষতা কত আমরা পেয়ে গেলাম 10 86.48%। পরবর্তী প্রশ্ন হলো শিল্পক্ষেত্রে তড়িৎ বিশোধনের, আমাদের শিল্পক্ষেত্রে তড়িৎ বিশোধনের ব্যবহার। শিল্পক্ষেত্রে তড়িৎ বিশোধনের ব্যবহার ব্যাপক। এক্ষেত্রে আমরা এই তড়িৎ বিশোধনের মাধ্যমে ধাতুর বিশুদ্ধকরণ, ধাতু নিষ্কাশন, বিশুদ্ধ এবং বিভিন্ন যৌগ উৎপাদন, ইলেকট্রোপ্লেটিং ইত্যাদি করতে পারি। তারপরও আমরা কতিপয় কিছু ব্যবহার দিব। 1 নাম্বার ব্যবহার হলো আমাদের ডাউন পদ্ধতিতে গলিত সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম ধাতু নিষ্কাশন। 2 নাম্বার হচ্ছে আমাদের মার্কারি ক্যাথোড সেল হতে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, এক্ষেত্রে হলো জলীয় দ্রবণ থেকে কষ্টিক সোডা, আমাদের হাইড্রোজেন এবং ক্লোরিন উৎপাদন। 3 নাম্বার ব্যবহারটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে
তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় সোডিয়াম ক্লোরেট উৎপাদন, এই হলো সোডিয়াম ক্লোরেট উৎপাদন। 4 নাম্বার ব্যবহার হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড ম্যাগনেসিয়াম ক্লোরাইডের দ্রবণের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ম্যাগনেসিয়াম ধাতু ও ক্যালসিয়াম ধাতু উৎপাদন। 5 নাম্বার বিশুদ্ধ বক্সাইট হইতে আমাদের অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন। 6 নাম্বার তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে ইলেকট্রোপ্লেটিং প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কোনো একটা ধাতুর উপর অন্য একটা ধাতুর প্রলেপ দেওয়া, এবং নিকেল এবং ক্রোমিনিয়াম ধাতু দিয়ে অধিক সক্রিয় ধাতুর উপর প্রলেপ দেওয়া। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে অবিশুদ্ধ কপারকে আমরা বিশুদ্ধ কপারে কিভাবে পরিণত করব। আমরা অবিশুদ্ধ আকরিক থেকে নিষ্কাশিত অবিশুদ্ধ কপারকে বলা হয় ব্লিস্টার কপার। আকরিক থেকে নিষ্কাশিত কপারের নাম হচ্ছে কি? ব্লিস্টার কপার। এতে কপারের পরিমাণ থাকে 97.98% এবং অপদ্রব্য হিসাবে থাকে জিঙ্ক, আয়রন, আমার সিলভার, গোল্ড আর প্লাটিনাম প্রভৃতি ধাতু অপদ্রব্য হিসাবে থাকে। আমরা যদি এখন অবিশুদ্ধ কপারকে বিশুদ্ধ কপারে পরিণত করতে চাই, তাহলে আমরা প্রথমে একটা তড়িৎ বিশ্লেষক কোষ তৈরি করতে হবে। এই তড়িৎ বিশ্লেষক কোষের ক্ষেত্রে আমরা ক্যাথোড এবং অ্যানোড, আমাদের ক্যাথোড তৈরি করতে হবে বিশুদ্ধ কপার দিয়া, আর অ্যানোড তৈরি করতে হবে আমাদের ক্যাথোড তৈরি করতে হবে বিশুদ্ধ কপার দিয়া, আর অ্যানোড তৈরি করতে হবে আমাদের অবিশুদ্ধ কপার। এটা অ্যানোড, অবিশুদ্ধ কপার, অবিশুদ্ধ কপার, আর এটা বিশুদ্ধ কপার, বিশুদ্ধ কপার। এটা হচ্ছে আমাদের, এটা ক্যাথোড, এটা অ্যানোড। তড়িৎ বিশ্লেষক হিসাবে আমরা এক্ষেত্রে নিতে হবে কপার সালফেটের দ্রবণ। আমরা ব্যাটারির সাহায্যে যখন বিদ্যুৎ চালনা করব, ক্যাথোড থেকে বিশুদ্ধ কপার ইলেকট্রন ত্যাগ করে কপার আয়নের মধ্যে দ্রবণের মধ্যে চলে আসবে, এবং কপার আয়ন কি করবে? ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু যাইয়া ক্যাথোড দণ্ডের উপর জমা হবে। এখানে বিক্রিয়াটা দাঁড়ালোটা কি? আমাদের বিক্রিয়াটা দাঁড়ালো আমাদের কপার, প্রথম হলো কপার সালফেট দ্রবণ, এটা ভেঙে কপার আয়ন এবং সালফেট আয়ন তৈরি হবে। আমাদের অ্যানোড বিক্রিয়া, কি করবে? অ্যানোড বিক্রিয়া কপার ইলেকট্রন ত্যাগ করে কপার আয়নে পরিণত হবে। ক্যাথোড বিক্রিয়া আমাদের কি হবে? কপার আয়ন ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে। এইভাবে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে যে কপার পাওয়া যায় তাতে কপারের পরিমাণ থাকে 99.95%, এবং এই প্রক্রিয়ায় সাধারণত আমার অ্যানোড থেকে কপার আয়ন, জিঙ্ক আয়ন, আয়রন আয়ন, এই 3টা আয়ন আমার দ্রবণের মধ্যে চলে আসে। কপার আয়ন, জিঙ্ক আয়রন এবং আয়রন। শুধুমাত্র কপার আয়নটা ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হয়, আর অন্যান্য আয়নগুলো দ্রবণে থেকে যায়। আর ব্লিস্টার কপারের মধ্যে আমাদের সাধারণত সিলভার, গোল্ড, প্লাটিনাম ধাতুগুলা ওরা আয়নিত হয় না, ওরা কদম্য হিসাবে কাদা, যেটার নাম কদম্য হিসাবে ওরা অ্যানোডের নিচে জমা হয়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো অনুরূপভাবে দিচ্ছি স্পেল্টার হতে তড়িৎ বিসাধনের মাধ্যমে অবিশুদ্ধ জিঙ্ক নিষ্কাশন। আমাদের
স্পেল্টার হইতে আমাদের জিঙ্ক নিষ্কাশন একই প্রক্রিয়া। পরবর্তী প্রশ্ন হচ্ছে তড়িৎ লেপন কাকে বলা হয়। পরবর্তী আমাদের 6 নম্বরের প্রশ্ন হচ্ছে তড়িৎ লেপন কাকে বলা হয়ে থাকে। তড়িৎ লেপন কাকে বলা হয়ে থাকে। 6 নাম্বার তড়িৎ লেপন তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোনো কম সক্রিয় ধাতুর উপর ও অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলবো তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং। তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিং। আবার তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে কোনো অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে আমরা বলবো তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিং। এক্ষেত্রে আমাদের প্রশ্ন আছে লোহার তৈরি চামচকে তুমি কিভাবে নিকেল তৈরি চামচে পরিণত করবে। এক্ষেত্রে একটা তড়িৎ বিশ্লেষক কোষ তৈরি করতে হবে। এই তড়িৎ বিশ্লেষক কোষে আমাদের নিকেল দণ্ডটাকে আমরা অ্যানোড এবং লোহার তৈরি চামচটাকে আমাদের ক্যাথোড হিসাবে ব্যবহার করিতে হইবে। এখানে আমাদের ক্যাথোড হিসাবে এটা হলো নিকেল দণ্ড, এটা হলো অ্যানোড, এটা হলো আমাদের ক্যাথোড। এটা চামচ লোহার তৈরি লোহার চামচ। এখন আমরা এখানে তড়িৎ বিশ্লেষক হিসাবে নিকেল সালফেটের দ্রবণ নিব। তাহলে দ্রবণে নিকেল আয়ন হিসাবে থাকবে। এক্ষেত্রে আমরা যখন ব্যাটারির সাহায্যে বিদ্যুৎ চালনা করব তখন নিকেল দণ্ড কি করবে, আমাদের নিকেল দণ্ড ইলেকট্রন ত্যাগ করে নিকেল আয়নে পরিণত হবে এবং দ্রবণে চলে যাবে এবং পরবর্তীতে দ্রবণ থেকে নিকেল আয়ন ক্যাথোডে থেকে ইলেকট্রন গ্রহণ করে লোহার চামচের উপর পড়বে। এইভাবে লোহার তৈরি চামচ নিকেল তৈরি চামচে পরিণত করা হয়। এক্ষেত্রে বিক্রিয়াটা হবে এইরূপ যে নিকেল সালফেট দ্রবণ আমার ভেঙে দিয়ে কি উৎপন্ন হবে, আমাদের নিকেল আয়ন আর সালফেট আয়ন তৈরি হবে। উক্ত নিকেল আয়ন কি করবে, আমাদের উক্ত নিকেল আমাদের অ্যানোড বিক্রিয়া হবে। অ্যানোড বিক্রিয়া নিকেল থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করে নিকেল আয়ন হবে এবং ক্যাথোড বিক্রিয়া আমাদের 2টা নিকেল আয়ন কি করবে, 2টা নিকেল আয়ন 2টা ইলেকট্রন গ্রহণ করে নিকেল ধাতুতে পরিণত হবে। এইভাবেই আমরা লোহার তৈরি চামচকে নিকেল তৈরি চামচে পরিণত করতে পারি। পরবর্তী প্রশ্ন হলো আমাদের ধাতুর সক্রিয়তা সিরিজ কি। একক ধাতুর সক্রিয়তা সিরিজ কি আমাদের পরবর্তী প্রশ্ন। একক প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে ধাতু সমূহের সক্রিয়তা তুলনামূলকভাবে সারি। একক প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে ধাতু সমূহের সক্রিয়তা একক প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে ধাতু সমূহের সক্রিয়তার তুলনামূলক সারি রসায়নবিদরা তৈরি করেছেন। ধাতু সমূহের এই সারিকে বলা হয় ধাতুর সক্রিয়তা সিরিজ। আবার একক প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে ধাতু সমূহের সক্রিয়তার তুলনামূলক সারি রসায়নবিদরা তৈরি করেছেন। ধাতু সমূহের এই সারিকে ধাতুর সক্রিয়তা সিরিজ বলে। এই সারিতে সবচেয়ে অধিক সক্রিয় ধাতুকে উপরে এবং সবচেয়ে কম সক্রিয় ধাতুকে নিচে স্থান দিয়েছে। আমাদের রসায়নবিদরা যে সারিটা তৈরি করছে সারিটা নির্মরূপ। পটাশিয়াম, আমাদের পটাশিয়ামের পর হচ্ছে প্রথম হলো লিথিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, এরা হচ্ছে অধিক সক্রিয়। তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, তারপরে জিঙ্ক, তারপরে ক্রোমিয়াম, এরা হলো মধ্যম সক্রিয়। তারপরে আয়রন, ক্যাডমিয়াম,
আয়রন, ক্যাডমিয়াম, কোবাল্ট, নিকেল, আমাদের টিন, প্লাটিনাম, এরা হলো কম সক্রিয়। তারপরে হলো হাইড্রোজেন, হাইড্রোজেনের পর যারা আসে তারা হচ্ছে আমাদের প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়, এরা মুক্ত অবস্থায় পাওয়া যায়। এখন ধাতুর সক্রিয়তা সিরিজের বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে লিথিয়াম থেকে সোডিয়াম পর্যন্ত যে ধাতুগুলো অধিক সক্রিয় ধাতু, এরা ঠান্ডা পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। 2 নাম্বার হচ্ছে ম্যাগনেসিয়াম হলো ক্রোমিনিয়াম পর্যন্ত মধ্যম সক্রিয় ধাতু, এরা গরম পানি বা বাষ্পের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। আয়রন থেকে প্লাটিনাম ধাতুগুলা কম সক্রিয় ধাতু, এরা সাধারণত হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমরা পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফোরিক নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। তবে কপার থেকে গোল্ড পর্যন্ত ধাতুগুলা এরা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করতে পারে না, এরা প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার কয়েকটা অঙ্ক করাবো, আমি আজকে কয়েকটা অঙ্ক করাবো। আমার প্রথম নাম্বার অঙ্ক হচ্ছে সালফোরিক অ্যাসিড এর লঘু জলীয় দ্রবণে, সালফোরিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণের মধ্যে দিয়ে, লঘু জলীয় দ্রবণের মধ্যে দিয়ে প্লাটিনাম তারের মাধ্যমে 1 ঘন্টা বিদ্যুৎ প্রবাহিত করায় এসটিপিতে 250 ml হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। বিদ্যুতের মাত্রা কত? এখানে আমাদের 250 ml কে আমরা লিটার করলাম, 0.25 লিটার। এরপরে এসটিপিতে আমাদের 22.4 লিটার হাইড্রোজেন গ্যাস সমান 2 গুণন 1.008 গ্রাম হাইড্রোজেন, 8 গ্রাম হাইড্রোজেন। তাহলে কত আছে? 0.25 লিটার হাইড্রোজেন গ্যাস সমান এটা 1.08 গুণন 0.25 ভাগ 22.4 সমান কত দাঁড়াইলো আমার? 0.0225 গ্রাম হাইড্রোজেন পেয়ে গেলাম। আমাদের বিদ্যুতের প্রয়োজন, বিদ্যুৎ বিশ্লেষণের ফলে কি দাঁড়ায়? আমাদের বিদ্যুৎ বিশ্লেষণের ফলে কি দাঁড়ালো? কালে বিদ্যুৎ বিশ্লেষণ কালে আমাদের 2টা হাইড্রোজেন আয়ন আমার 2টা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো। তাহলে এখানে বিদ্যুৎ লাগলো 2 ফ্যারাডে। তাহলে বিদ্যুতের প্রয়োজন হয়েছে কত? 2 ফ্যারাডে। তাহলে আমরা কি লিখতে পারি? আমাদের 2 গ্রাম 2 গুণন 1.08 গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে
বিদ্যুতের প্রয়োজন আমাদের 2 গুণন 96,500 কুলম্ব। আর কত আছে? 0.0225 গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে বিদ্যুতের প্রয়োজন আমাদের 2 গুণন 96,500 গুণন 0.05 2 গুণন এত এত গ্রাম। তাতে দাঁড়াইলো কত আমাদের বিদ্যুতে? 51.001 এত কুলম্ব। আবার আমরা সূত্র আমাদের চাইছি আই। আবার আমাদের এখানে T সমান সমান 1 আওয়ার সমান সমান 3600 সেকেন্ড। আর দেওয়া ছিল কি আমাদের? 3600 সেকেন্ড দেওয়া ছিল আমাদের। আর কিউ সমান সমান পাইছি কত আমরা? 51.008 কুলম্ব। আই সমান সমান হট। তাহলে আমরা জানি আই সমান সমান কিউ বাই টি। তাহলে কিউ আছে 51 এত, আর এটা আছে কত? 36। তাহলে আমাদের কি দাঁড়াইল? 0.5984 এম্পিয়ার। আজকের মতে আমরা এখানে ক্লাস শেষ করছি। তাহলে ক্লাস শেষ করার আগে আমরা একটু দেখে নেই আমরা আজকে কি কি পড়ালাম। আমাদের আজকে প্রশ্ন হচ্ছে আরম্ভ, সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলতে কি বুঝো? কপারের রাসায়নিক তুল্যাঙ্ক বলতে কি বুঝো? হাইড্রোজেনের রাসায়নিক তুল্যাঙ্ক বলতে কি বুঝো? তৃতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের তড়িৎ দক্ষতা বলতে কি বুঝো? শিল্প। চতুর্থ নাম্বার শিল্প ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের ব্যবহার। পঞ্চম নাম্বার তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে অবিশুদ্ধ কপারকে বিশুদ্ধ কপারে পরিণত করা। অনুরূপে আর একটা প্রশ্ন দিছি, স্পেল্টার হতে তড়িৎ বিশোধনের মাধ্যমে অবিশুদ্ধ জিঙ্ক নিষ্কাশন প্রক্রিয়া বর্ণনা করো। অর্থাৎ আকরিক থেকে আমরা জিঙ্ক আকরিক থেকে যে আকরিকটা পাবো অবিশুদ্ধ, সেই আকরিকটার নাম হচ্ছে স্পেল্টার। তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং কি? লোহার তৈরি চামচকে তুমি কিভাবে নিকেল তৈরি চামচে পরিণত করবে? ধাতুর সক্রিয়তা সিরিজ কি? উহার বৈশিষ্ট্য সমলিখন। এই ধাতুর সক্রিয়তা সিরিজ একটা গুরুত্বপূর্ণ বিষয়। এইটা অনেক সুন্দরভাবে বুঝতে হবে এবং জানতে হবে। তারপরে আমরা একটা অঙ্ক করাইছি। আজকের মতে এখানে ক্লাসের ইতি টানিলাম।